আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসের সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাকিবকে ফেরানোর বিষয়ে সবশেষ যা জানালেন আসিফ আকবর। সাকিবের মামলার ফাইল রবি সোমবারের মধ্যে সরকারের কাছে যাবে। কোচ সালাউদ্দিনের মন্তব্যের পর সাইফের স্ট্যাটাস, বিশ্বকাপ না খেলার ধাক্কা সহ্য করা কঠিন। যে কারণে কেন্দ্রীয় চুক্তির এ ক্যাটাগরিতে নেই মুস্তাফিজুর রহমান। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে বাবর শাহিনকে নিয়ে অনিশ্চয়তা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে গত মাস থেকে জোরালো আলোচনা শুরু হয়। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে সেই আলোচনা অব্যাহত রয়েছে। এরই মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাকিবকে নিয়ে এর আগে ইতিবাচক মনোভাব দেখানোয় তার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে নতুন করে। গেল কয়েক সপ্তাহ ধরে বিসিবিও সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল আগামী 28 ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন সাকিব। সেরকম কিছু হলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনাও তৈরি হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহে দুই দল ওয়ানডে ফরম্যাটে সিরিজ খেলবে। তবে চলতি মাসে ফিরছেন না সাকিব, যদিও সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া থেমে নেই। বিসিবি পরিচালক আসিফ আকবর সবশেষ গতকাল এক টক শোতে জানালেন, সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সবশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি। সাকিবের বিরুদ্ধে পুরনো মামলা ও আইনি বিষয় নিয়ে আসিফ বলেন, পরে সাকিবের মামলা বা অন্যান্য যা রয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছি। সেগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সঙ্গে। আমরা খুব দ্রুততম সময়ে, খুব সম্ভবত রোববার সোমবার কেসের ফাইলগুলো পৌঁছে দেব এবং পরবর্তী দায়িত্ব সরকারের। আশা করছি রবি সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব সাকিবের কেসের ফাইলগুলো। একই অনুষ্ঠানে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিব ক্রিকেটার কিনা এটা নতুন করে বলার কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে খেলছে সে, সেখানে কিছু কিছু পারফরমেন্স অত্যন্ত চমৎকার। আমার মনে হয় যদি ফিটনেস লেভেলটা মোটামুটি থাকে সে ভালো প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আমিনুল হক বলেছিলেন, সাকিব মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে সে ফিরে আসে। আমরাও চাই বাংলাদেশের ক্রিকেটে সাকিব মাশরাফি ফিরে আসুক। বাংলাদেশের জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সম্প্রতি অভিযোগ করেছেন যে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মিথ্যা বক্তব্য দিয়েছেন। সালাউদ্দিনের মতে, আসিফ নজরুল প্রথমে জানিয়েছেন 2026 সালে টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারই নিয়েছে। পরে দায়িত্ব ছাড়ার আগে তিনি দাবি করেছেন এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়রা, যা সালাউদ্দিন সরাসরি মিথ্যা হিসেবে অভিহিত করেছেন। এই বিপর্যয়জনক তথ্যের কারণে দুইজন ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়েন। একজন ছেলে যখন বিশ্বকাপে যায় সে তার 27 বছরের স্বপ্ন নিয়ে যায়। আপনি সেই স্বপ্ন 1 সেকেন্ডে নষ্ট করে দেন। যদি এটি দেশের স্বার্থে হয় তারা দেশকে অগ্রাধিকার দেয়, কিন্তু ব্যক্তিগত ক্ষতির কথা বললে আপনি সরাসরি একজন খেলোয়াড়ের স্বপ্ন শেষ করে দিয়েছেন, জানান সালাউদ্দিন। তিনি যোগ করেন, এই টুর্নামেন্টে তাদের আবার মাঠে ফিরিয়ে আনা আমার কোচিং জীবনের সবচেয়ে বড় সাফল্য। তারা আবার রান করেছে। একজন খেলোয়াড় জীবনে বহু বছর ধরে একটি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে। অর্থ অবশ্য গুরুত্বপূর্ণ, কিন্তু ছোট বিষয়। মূল বিষয় হলো সেই বিশ্বকাপ যা সে খেলতে চেয়েছে। সালাউদ্দিন জানালেন, আসিফ নজরুলের কথায় দুজন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল। দুজন খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল, যদিও কোচ তাদের নাম প্রকাশ করেননি। তবে ওপেনার সাইফ হাসান সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি শেয়ার করেছেন। সাইফ লিখেছেন, সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ দয়ালু।
কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি 2026 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর এই চুক্তিতে জায়গা পেয়েছেন 28 ক্রিকেটার। প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ হোসাইন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি এ নয়, রয়েছেন বি ক্যাটাগরিতে। এবার কোনো ক্রিকেটারকে রাখা হয়নি এ প্লাস গ্রেডে। 4টি গ্রেডে ভাগ করা তালিকায় এ ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। বেতন 8 লাখ টাকা। প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক সময়ে টি-20তে ধারাবাহিক পারফর্ম করা মুস্তাফিজ কেন এ গ্রেডে নেই? বিসিবির একটি সূত্র জানিয়েছে, 2025 সালে টি-20 ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজ দারুণ ছন্দে থাকলেও ওয়ানডেতে তার পরিসংখ্যান সন্তোষজনক নয়। গত বছরে 8 ওয়ানডে ইনিংসে 5.15 ইকোনমিতে মাত্র 5 উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে টি-20তে 6.09 ইকোনমিতে শিকার 26 উইকেট। বোর্ডের এক কর্মকর্তা আরো জানান, কেন্দ্রীয় চুক্তি নির্ধারণে টেস্ট ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এই ক্যাটাগরিতে থাকা প্রায় সবাই নিয়মিত টেস্ট খেলেন। মুস্তাফিজ টেস্ট ফরম্যাটে খেলেন না, এই বিষয়টিও বিবেচনায় এসেছে বলে জানা গেছে। বিশ্বকাপে সুপার 8-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সন্ধ্যায় নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তবে ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রে 2 পাক তারকা বাবর আজম ও শাহিন আফ্রিদি। গ্রুপ পর্বে 4 নম্বরে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেননি বাবর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি ভালো ইনিংস ছাড়া ধারাবাহিকতা ছিল না। প্রধান কোচ মাইক হেসন স্পষ্টই জানালেন, বাবরকে নির্দিষ্ট একটি ভূমিকায় ভাবা হয়েছে, মাঝে নেমে ইনিংস গুছিয়ে নেওয়ার দায়িত্বে। হেসনের ভাষ্য, আমরা মনে করি মাঝের ওভারগুলোতে চাপের সময় বাবর কার্যকর। সেট হয়ে গেলে সে স্ট্রাইক রেট বাড়াতে পারে, কিন্তু 12 ওভারের পরপরই নামানোটা তার জন্য আদর্শ নয়। নামিবিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তাই 4 নম্বরে প্রমোশন দেয়া হয় তরুণ খাজা নাফেকে। যদিও বিশ্বকাপে অভিষেকে বড় রান পাননি, তবু দল যে পরিকল্পনার বদল এনেছে সেটি স্পষ্ট। ইনজুরি থেকে দ্রুত ফিরে আসা শাহিন এই বিশ্বকাপে ছন্দহীন। মাত্র 9 ওভার বল করে ওভার প্রতি 11.22 রান দিয়েছেন। বিপরীতে সালমান মির্জা 2 ম্যাচে ওভার প্রতি মাত্র 2 রান খরচ করেছেন। হেসন নিশ্চিত করেছেন, সালমান অবিশ্বাস্য ভালো বল করেছে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে না খেলাটা তার জন্য দুর্ভাগ্য ছিল। ফলে সুপার 8-এর শুরুতেই একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কলম্বোর উইকেট স্পিন সহায়ক হওয়ার পাকিস্তান স্পিন নির্ভর পরিকল্পনাই চালিয়ে যেতে চায়। মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, সাইম আইয়ুব ও ওসমান তারিককে ঘিরে গড়া আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ড গ্রুপের সব ম্যাচ খেলেছে ভারতে। কলম্বোর পিচ চেন্নাই, আহমেদাবাদের চেয়ে ধীর ও টার্নিং হতে পারে। ব্যাটার মার্ক চ্যাপম্যান বলছেন, ধীর উইকেটে কিভাবে খেলতে হয় সেটা আমরা জানি। পাকিস্তানের স্পিনার ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তবে আমরা প্রস্তুত। সুপার 8-এ টিকে থাকতে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের জন্য এটি কেবল একটি ম্যাচ নয়, বরং কৌশল, দল গঠন ও তারকাদের ফর্ম নিয়ে বড় পরীক্ষা। বাবর, শাহিন কি ফিরবেন স্বরূপে, নাকি তরুণদের হাতে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। সাকিবকে ফেরানোর বিষয়ে সবশেষ যা জানালেন আসিফ আকবর। সাকিবের মামলার ফাইল রবি সোমবারের মধ্যে সরকারের কাছে যাবে। কোচ সালাউদ্দিনের মন্তব্যের পর সাইফের স্ট্যাটাস, বিশ্বকাপ না খেলার ধাক্কা সহ্য করা কঠিন। যে কারণে কেন্দ্রীয় চুক্তির এ ক্যাটাগরিতে নেই মুস্তাফিজুর রহমান। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে বাবর, শাহিনকে নিয়ে অনিশ্চয়তা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারাই সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।